দোস্ত, রোহিঙ্গা ইস্যু কি এবার শুধু মানবিক সংকট নয়, বরং একটি বড় নিরাপত্তা প্রশ্নে পরিণত হচ্ছে। সম্প্রতি কিছু তথ্য ও ইঙ্গিত বলছে পর্দার আড়ালে হয়তো নতুন একটি ছক আঁকা হচ্ছে। অনেকের আশঙ্কা, রোহিঙ্গাদের বিষয়টিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে নতুন ধরনের কৌশল বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে কিনা। কিন্তু এইগুলো কি বাস্তব তথ্য নাকি শুধু রাজনৈতিক চাপের অংশ? দোস্ত, নমস্কার, আমি উত্তম। আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। দোস্ত, আজ আবারও সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ভিডিওর টাইটেল হচ্ছে, পাকিস্তানি জঙ্গিরা এবার কি রোহিঙ্গাদের নিয়ে ভারতকে আক্রমণের নয়া ছকে? দোস্ত, আজকের এই ভিডিওতে কোনো গুজব নয়, ফ্যাক্ট, নিরাপত্তা বিশ্লেষণ আর বাস্তব প্রেক্ষাপট নিয়েই আমরা শান্তভাবে আলোচনা করব। দোস্ত, আজকের এই ভিডিওটি দেখার পর কোনো গুজব নয়, ফ্যাক্ট, নিরাপত্তা বিশ্লেষণ অনুভব করে আমরা শান্তভাবে রিয়াকশন দেব। তাহলে চলুন বন্ধুরা, আবেগ নয়, আগে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার বিশ্লেষণ থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই আবারও পাকিস্তানি জঙ্গি সংগঠন কর্তৃক বাংলাদেশ হয়ে ভারতে হামলার ছক। গোয়েন্দাদের কাছে খবর, বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে এবার বাংলাদেশে নতুন করে সক্রিয় হয়েছে জইশ-ই-মোহাম্মদও পুরনো সঙ্গীদের নিয়ে ছক করছে ভারতে হামলা চালানোর। ভারতকে টার্গেট করে বাংলাদেশকে নতুন বেজ হিসেবে তৈরি করতে চাইছে লস্কর-ই তৈয়বা, সে খবর আগেই এসেছিল গোয়েন্দাদের কাছে। এমনকি লস্কর প্রধান হাফিজ মোহাম্মদ সঈদকে বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনাও সামনে এসেছে। এবার জানা গেল রোহিঙ্গাদের হাতিয়ার করে ভারতে নাশকতা চালাতে বাংলাদেশে সক্রিয় হয়েছে জৈশ। 2 দশকেরও বেশি আগে রোহিঙ্গা জৈশ জোটের খবর প্রকাশ্যে এসেছিল, কিন্তু সে সময় এই জোট সেভাবে মাথা চাড়া দিতে পারেনি। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সেনা অভিযান চালিয়ে যাবতীয় পরিকল্পনা সে সময় ভেস্তে দিয়েছিল। গোয়েন্দাদের দাবি, ভারত বিরোধিতায় বাংলাদেশ অগ্নির গর্ভ হয়ে উঠতে ফের রোহিঙ্গাদের নিয়ে নিজেদের পুরনো পরিকল্পনায় শান দিতে উঠে পড়ে লেগেছে জৈশ। মিয়ানমারের এই মুসলিম জনগোষ্ঠীর প্রায় 10 লক্ষ মানুষ এই মুহূর্তে বাংলাদেশের শরণার্থী শিবিরে রয়েছেন। গোয়েন্দাদের কাছে খবর, রোহিঙ্গা তরুণ ও যুবকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জৈশ। নেপাল রুট ধরে পশ্চিমবঙ্গ ছুঁয়ে বেশ কিছু অস্ত্র বাংলাদেশে ঢোকানো হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান। এ কাজ করছে মূলত লস্কর। সেই অস্ত্র রোহিঙ্গাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে প্রাথমিক অনুমান গোয়েন্দাদের। এই পুরো পরিকল্পনার নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। সন্ত্রাসবাদ ও জাতীয় প্রতিরক্ষা নিয়ে কাজ করা সংস্থা রেড ল্যান্টার্ন অ্যানালিটিকার প্রধান উপদেষ্টা অয়নজিৎ সেনের ব্যাখ্যা, বাংলাদেশে এখন নির্বাচিত সরকার নেই। যারা রয়েছেন তারা পাকিস্তানের হাত ধরতে পেরে নিজেদের ধন্য মনে করেন, ফলে এই সুযোগ জৈশ ও লস্কর নিচ্ছে। বাংলাদেশের জঙ্গি ও উগ্রবাদী সংগঠনগুলিকে মজবুত করা ওদের লক্ষ্য। সে কারণেই এই অর্থ আর অস্ত্রের যোগান।
গোয়েন্দারা জানতে পেরেছেন এ কাজে জৈশ ব্যবহার করছে মোহাম্মদ মাজহার সৈয়দ ওরফে আবদুল্লাহ শাহ মাজহার নামে এক ব্যক্তিকে, যাকে নিয়ে পাকিস্তানের রাজনৈতিক মহলেই বিস্তর প্রশ্ন রয়েছে। প্রশ্ন হলো, কে এই মাজহার? প্রায় 50 বছর বয়সী এই ব্যক্তিকে রাজনীতির আঙ্গিনায় আনেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ 2021 নির্বাচনে পাক অধিকৃত কাশ্মীরের ভোটে মাজহারকে টিকিট দিয়েছিল। সেই সময়ে পাক রাজনৈতিক মহলে এর তীব্র প্রতিক্রিয়া হয়। পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলওয়াল জারদারি ভুট্টু প্রতিবাদে বলেন, ভারতের মতো দেশের হাতে অস্ত্র তুলে দিল ইমরান। যদিও কাপ্তান সে সময়ে কারো আপত্তিতে কর্ণপাত করেননি। ফলে জৈশ প্রধান মাসুদ আজহারের একেবারে ঘনিষ্ঠ বৃত্তের এক প্রতিনিধি সরাসরি পাক রাজনীতির আঙ্গিনায় পা রাখেন। এই মাজহার নিজেই একবার স্বীকার করেছিলেন তালিবানের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং আফগানিস্তানে তার দীর্ঘদিন থাকার কথা। গোয়েন্দারা সে সময় জেনেছিলেন তালিবান জৈশ যোগসূত্রের মূল ধারকে ছিলেন মাজহার। গত আগস্টে এই মাজহার ফের ভেসে ওঠেন বাংলাদেশের প্রেক্ষাপটে। সিরাত কমিটি নামে একটি ধর্মীয় সংগঠনের আহ্বানে বাংলাদেশে গিয়েছিলেন মাজহার। ঢাকায় একাধিক সভায় যোগ দেন। তার এই পুরো সফরের উপরে বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স এজেন্সির কড়া নজর ছিল বলে জানা গেছে। এই সফরে ধর্মীয় সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের কথা শোনা গিয়েছিল তার মুখে। কিন্তু জৈশের শীর্ষ নেতার কাছের লোক এমন নরম কথা বলবেন সেটা বেসুরই ঠেকছিল গোয়েন্দাদের কাছে। তলিয়ে খোঁজ করতেই দেখা যায় রোহিঙ্গাদের সঙ্গে জৈশের লিয়াজো করার দায়িত্ব মাজহারের উপরেই পড়েছে। বাংলাদেশে তৈরি নেটওয়ার্ক কাজে লাগিয়ে রোহিঙ্গাদের হাতে অর্থ ও অস্ত্র তুলে দেওয়ার কাজ চলছে মাজহারের তত্ত্বাবধানে। গোয়েন্দাদের বক্তব্য, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরিরের মতো সংগঠনগুলো এক্ষেত্রে জৈশের সহায়ক হয়ে উঠেছে। ফলে আগস্টের সফরে মাজহার তলে তলে কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তা এখন গোয়েন্দাদের আতশ কাচে। তাদের বক্তব্য, জঙ্গি নেতার মুখে সহাবস্থানের বুলি নিছকই আই ওয়াশ। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন রোহিঙ্গাদের সঙ্গে জৈশের দীর্ঘদিনের সম্পর্কের কথাও। 2017 জৈশ প্রধান মৌলানা মাসুদ আজহার রোহিঙ্গাদের উপর নির্যাতনের বদলা নেওয়ার দাবিতে নিজের সংগঠনের সদস্যদের প্রস্তুত হওয়ার ডাক দিয়েছিলেন। জৈশের নানা প্রচার পুস্তিকায় মাসুদ রোহিঙ্গাদের হয়ে ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে বিষোদ্গারও করেছিলেন। রোহিঙ্গাদের বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সঙ্গে জৈশের যোগাযোগ সেই সময়ে স্থাপিত হয়। আরসাকে প্রশিক্ষণ ও স্ট্র্যাটেজিক সাহায্য দেওয়ার অভিযোগ ওঠে জৈশের বিরুদ্ধে। তবে গোয়েন্দারা বলছেন এই সম্পর্কের শুরু আরও আগে 2013-14-এ। সে সময়ে চট্টগ্রামের পার্বত্য এলাকায় জৈশের সক্রিয়তার প্রমাণ পাওয়া গিয়েছিল। সেখানে বেশ কিছু ক্যাম্প তৈরি করে রোহিঙ্গাদের অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের ট্রেনিং দেওয়া হচ্ছে বলেও প্রমাণ পাওয়া যায়। সেই সময়েও রোহিঙ্গাদের পক্ষ নিয়ে সশস্ত্র যুদ্ধের ডাক দিয়েছিলেন মাসুদ। বান্দরবানের নাইখাংচারি ও কক্সবাজারের উখিয়া টেকনাফ এলাকাতেও জৈশের তৈরি রোহিঙ্গা ট্রেনিং ক্যাম্পের হদিশ মিলেছিল। 2012 নাগাদ লস্কর এবং হরকাতুল জিহাদ আল ইসলামী হুজিও রোহিঙ্গাদের মধ্যে নিজেদের নেটওয়ার্ক তৈরি করতে সক্রিয় হয়েছিল বলে গোয়েন্দা সূত্রের খবর। 2002-এর মেতে বাংলাদেশের উখিয়ায় তৈরি হয়েছিল বাংলাদেশ ইসলামিক মঞ্চ। তাতে রোহিঙ্গা সহ একাধিক জঙ্গি গোষ্ঠী যোগ দেয়। সেই সংগঠনও 2012-14-এর মধ্যে যখন রোহিঙ্গাদের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীগুলোর ঘনিষ্ঠতা বাড়ছে সক্রিয় ছিল বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। অর্থাৎ জৈশ রোহিঙ্গা সম্পর্ক রীতিমতো পুরনো। সেই 2002 সাল পর্যন্ত, মানে পেছনে টেনে যদি দেখি যে 2002 সাল, আজকে 2025, তাহলে চিন্তা করুন যে কত পুরনো সম্পর্ক। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন বা তার আগে এদের যাত্রা শুরু হলেও সে সময় শাখা প্রশাখা বিস্তার করতে পারেনি। কিন্তু এখন উর্বর মাটি পেয়ে তা নতুন করে সক্রিয় হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ পরিস্থিতি কি। এই বাংলাদেশে এখন যে কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কিংবা
অন্য রাষ্ট্রকে আক্রমণের একটা ভূমি হিসেবে ব্যবহার করা যায়। আর এসব থেকে রক্ষা পেতে হলে আমাদের খুব শীঘ্রই নির্বাচিত সরকার ছাড়া আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ প্রচণ্ড অরক্ষিত। এই যে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী যদি আল্লাহ না করুক কোনোভাবে ভারতে একটা বিশেষ আক্রমণ রচনা করে, তাহলে আমাদের কি হতে পারে এই ভাবনাটা আমি প্রায় ভাবি, ভেবে আমার কিন্তু গা শিউরে ওঠে। কাজেই আমাদের প্রত্যাশা অতি দ্রুত একটি রাজনৈতিক দলের সরকার কায়েম হোক, সেটি যেভাবেই হোক। সেই সরকারটা কতদিন লাস্টিং করবে সেটা বিষয় না, কিন্তু একটি রাজনৈতিক সরকার দরকার। রাজনীতিকেই রাজনীতি দিয়ে ফাইট করা সম্ভব। এই যে অনির্বাচিত, অরক্ষিত, দায়িত্বহীন এদের দ্বারা এগুলো সম্ভব না। তাই আমরা প্রত্যাশা করি খুব শীঘ্রই রাজনৈতিক সরকার বাংলাদেশে আসুক। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। দোস্ত, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম আদৌ কি রোহিঙ্গাদের ব্যবহার করে বড় ষড়যন্ত্র করতে পারবে পাকিস্তানের যে নতুন গেম প্ল্যান তৈরি হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গাদের নিয়ে, সেটা কি আদৌ কি সাকসেস হবে? আবার পাকিস্তানের জঙ্গিরা কি নতুন যে ছক আঁকছে বাংলাদেশের রোহিঙ্গা, মানে বাংলাদেশে যে রোহিঙ্গা রয়েছে সেই রোহিঙ্গাদের নিয়ে, এই ইস্যুতে ভারতের টার্গেট কি? ভারত টার্গেট করতে পারবে? প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। তবে আমার একটা কথা এখানে না বললেই নয়, এই ম্যাটারে রিয়াকশন দেওয়া কি আছে রিয়াকশন দেওয়ার? পাকিস্তান তো বরবাদ হয়েই গেছে। আগামী দিনে বাংলাদেশ বরবাদের রাস্তায়, মানে একদম খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে পদ্মা নদীতে ধসে যেতে পারে, পাহাড় থেকে ছিটকে সমতলে পড়ে যেতে পারে। পাহাড়ের চূড়ায় একদম দাঁড়িয়ে আছে, সেখান থেকে যে কোনো মুহূর্তে একদম ছিটকে পড়ে যেতে পারে, এমন একটা অবস্থা হয়েছে বাংলাদেশের এই কতিপয় রাজাকারের বাচ্চারা, কতিপয় জঙ্গি, কতিপয় ভারত বিদ্বেষী যারা, তারা বাংলাদেশটাকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখুন, একটু খেয়াল করে দেখুন, ভারত এ সমস্ত নিয়ে আর ভয় পায় না। 1947 সাল থেকে আমরা কাশ্মীরে যা দেখেছি, আর পাকিস্তানের সাথে আমাদের যা কিছু ঘটে এসেছে, তা নিয়ে আর ভারত ভয় পায় না। আর বর্তমান যে ভারতের সরকার যে কোনো মুহূর্তে যে কোনো একটা অ্যাকশন অবশ্যই নিতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। তো এখানে রিয়াকশন দেওয়ার তেমন কিছুই নেই, আমাদের প্রস্তুতি আমাদের কাছেই আছে। যদি তেমন কোনো কিছু ঘটে, অবশ্যই বাংলাদেশ গাজায় পরিণত হবে, অবশ্যই ভারত ইসরায়েলের রূপ ধারণ করবে। এটা বলার কিছু নেই, কিন্তু এইগুলো বাংলাদেশের এই জঙ্গি কতিপয় তথাকথি কিছু যে রাজাকারের বাচ্চারা রয়েছে, রাজাকার এবং যারা ভারত বিরোধী, যারা পাকিস্তানি প্রেমী, যারা চায়না প্রেমী, তারাই লাফালাফি করছে। একটা সময় এদের শাস্তি অবশ্যই হবে। এদের দেখুন, কর্ম যদি খারাপ হয় তার ফলও কিন্তু সেরকমই পাবে। কর্ম যার ভালো, ফল তারই ভালো হয়। হ্যাঁ, তো ভারতের ভিতরে যদি কোনো কিছু করতে আসে পাকিস্তানি জঙ্গিরা, তার খেসারত বাংলাদেশকে দিতে হবে, তার ফল বাংলাদেশের সাধারণ মানুষকে ভোগ করতে হবে। এটাই বাস্তব, এটাই সত্য। তো এখনো সময় আছে,
এই সমস্ত জঙ্গিদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার, বাংলাদেশের সাধারণ মানুষই করতে পারে এটা। যারা এই যে জাওরার বাচ্চাদের ছেড়ে রেখেছে, তাদের কন্ট্রোল করার সময় এসে গেছে। তো বন্ধুরা, এতে রিয়াকশন দেওয়ার তেমন কিছু নেই। ভারত তার পদক্ষেপ সময় মতোই নেবে। আজ এ পর্যন্তই। রিয়াকশন ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।